এখন আসো হাইপোথ্যালামাস। তো আমরা প্রথমে কি বললাম, অগ্র মস্তিষ্কের তিনটা অংশ। প্রথমটা হচ্ছে সেরেব্রাম, তারপর হচ্ছে থ্যালামাস, তারপর হচ্ছে হাইপোথ্যালামাস। অর্থাৎ এই তিনটা পার্টি আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে পড়বো। এখন আসি হাইপোথ্যালামাস। এটি থ্যালামাসের ঠিক নিচে অবস্থিত। যে থ্যালামাসটা থাকবে তার নিচে অবস্থিত গ্রে ম্যাটারে গঠিত। কোন ম্যাটার? গ্রে ম্যাটার। গ্রে ম্যাটারকে আমরা আলাদাভাবে পড়ছি এবং অন্তত 1 ডজন পৃথক অঞ্চলে বিভক্ত, অর্থাৎ মিনিমাম 12টা। 12টা বলতে কি 1 ডজন পৃথক অঞ্চলে গঠিত। অংশগুলো সুনির্দিষ্ট কাজে আহ, নিযুক্ত থাকে। হাইপোথ্যালামাস একটি সূক্ষ্ম অংশের পিটুইটারি গ্রন্থের সঙ্গে সংযুক্ত। হাইপোথ্যালামাসটা যেটা, সেটা হচ্ছে যে আমাদের পিটুইটারি গ্রন্থি, যেটা কিন্তু আমি ক্লাস শুরুতে বলে নিছি। পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রবগ্রন্থি বা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। অর্থাৎ আমাদের যে মানবদেহে যে সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে হরমোনাল রিয়াকশন গুলা, সেগুলা হরমোন প্রডিউস করে মোস্ট অফ দ্য কেসের ক্ষেত্রে সেই পিটুইটারি গ্রন্থি বা হচ্ছে প্রবগ্রন্থি বা তাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। এটি লিম্বিক সিস্টেম, আচরণগত এবং আবেগ নিয়ন্ত্রণ করে এর মূল অংশ। লিম্বিক সিস্টেম হচ্ছে এর মূল অংশ। এখন লিম্বিক সিস্টেমের কাজ কি? আচরণগত বা আবেগ সংক্রান্ত ব্যাপার নিয়ন্ত্রণ করে। এখন আচরণগত কি? ধরো তোমার হচ্ছে আচরণ মানে তোমার হয়তো টিচার তোমাকে কিছু বললো, তুমি সাথে সাথে সেটার প্রতি রিয়াকশন করে গেলা, সেটা তোমার আচরণগত একটা দিক। তারপর হচ্ছে আবেগ সংক্রান্ত ব্যাপার, হয়তো তোমাকে সাথে কেউ জোরে কথা বললো, তুমি কান্না করে দিলা, বা হচ্ছে তুমি জোরে কথা বলো, তুমি তার সাথে পাল্টা রিয়াকশন দিলা। ওই যে আবেগ সংক্রান্ত বিষয়গুলা, বা তোমাকে কেউ কিছু একটু নেগেটিভ বললো, সেটা তুমি নিতে পারলা না, তোমার উপর একটা নেগেটিভ ভাবে এফেক্ট করলো, এই যে কাজগুলা, সেটা নিয়ন্ত্রণ করে লিম্বিক সিস্টেম এবং সামগ্রিকভাবে কে নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। এখন হচ্ছে হাইপোথ্যালামাসের কাজটা কি? হাইপোথ্যালামাসের কাজটা কি? প্রথম কথা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্র হিসেবে কাজ করে, দেহতাপ নিয়ন্ত্রণ করে। স্বয়ংক্রিয় যে স্নায়ুতন্ত্র, যে কাজটা আমাদের অটোমেটিক হয়ে যায়। স্বয়ংক্রিয় বলতে কি বোঝায়? এই যে ধরো কেউ তোমার দিকে চোখের দিকে একটা কিছু ঢিল দিল, তোমার চোখটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায়, অটোমেটিক বন্ধ হয়ে যায়। এই যে অটোমেটিক বন্ধ হয়ে যায়, এটাই হচ্ছে তোমার স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। সেটা কেন্দ্র হিসেবে কাজ করে হাইপোথ্যালামাস। দেহ তাপ নিয়ন্ত্রণ করে। আমাদের দেহে যে অভ্যন্তরীণ তাপমাত্রা আছে, সেই তাপটা কে নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। ক্ষুধা, তারপর হচ্ছে তৃষ্ণা, ঘাম, ঘুম, রাগ, শিহরণ, ভালো লাগা, ঘৃণা, উদ্বেগ প্রভৃতির কেন্দ্র হিসাবে কাজ করে। তাহলে কি একসাথে তোমার কখন ক্ষুধা লাগবে? এই যে আমাদের যখন ক্ষুধা লাগে, বিশেষ করে তুমি বাচ্চাদের ক্ষেত্রে চিন্তা করো, বাচ্চাদের 1 মাস 2 মাস বা 10 দিন 15 দিন, তারা যখন ক্ষুধা লাগে, তারা কিন্তু কিছু বলতে পারে না, তারা কিন্তু তখন শব্দ করার মতো তাদের সেই যোগ্য মানে সামর্থ্য থাকে না। তখন তারা কি করে? তারা কান্না করে দেয়। বা আমাদের যখন ক্ষুধা লাগে, তখন আমরা কিভাবে বুঝতে পারি আমাদের পেটটা যে খালি, সেটা আমরা বুঝতে পারি। তো এই যে আমাদের যে উদ্রেকটা ঘটায়, ক্ষুধার উদ্রেকটা ঘটায়, তারপর হচ্ছে আমাদের কখন পানি পিপাসা লাগতেছে, কখন আমাদের শরীরে ঘামতেছে, আমাদের কখন ঘুম পাইতেছে, কখন রাগ হবে, কখন একটা জিনিসকে ভালো লাগবে, কখন একটা জিনিস ভালো লাগবে না, বিভিন্ন বিষয়ে আমরা যখন উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ পাবে, এটা যে নিয়ন্ত্রণ করে, সেটা কি করে? হাইপোথ্যালামাস। রক্তচাপ নিয়ন্ত্রণ করে, অন্তঃকরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং অন্তঃকরা গ্রন্থি কি করে? নিয়ন্ত্রণ করে। ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন নামে 2 রকমের নিউরো হরমোন সরাসরি ক্ষরিত হয় এবং তা পশ্চাৎ গ্রন্থির মধ্যে জমা থাকে। ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন নামে 2 ধরনের নিউরো হরমোন আছে, সেগুলো যে কোত্থেকে ক্ষরিত হবে এবং তা পশ্চাৎ পিটুইটারির মধ্যে যে জমা থাকবে, এই ওভারঅল নিয়ন্ত্রণটা কে করে? হাইপোথ্যালামাস। তাহলে যদি আমরা এট এ গ্ল্যান্স আবার হাইপোথ্যালামাসটা দেখি, আমরা তাহলে কি পাই? আমরা প্রথম থেকে আবার দেখি বোঝার জন্য। স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে, দেহতাপ নিয়ন্ত্রণ করে, ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, রাগ, ভালো লাগা, ঘৃণা, উদ্বেগ প্রভৃতির কেন্দ্র হিসেবে কাজ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, অন্তঃকরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, এবং ভ্যাসোপ্রেসিন হচ্ছে আহ এবং অক্সিটোসিন নামে 2 রকম নিউরো হরমোন সরাসরি ক্ষরিত হয় এবং তা পশ্চাৎ পিটুইটারির মধ্যে কি করে? জমা থাকে। কি করে? জমা থাকে। তাহলে আমরা বুঝতে পারছি। তো এতক্ষণ আমরা অগ্র মস্তিষ্ক বললাম 3টা অংশ, সেটা হচ্ছে থ্যালামাস, হাইপোথ্যালামাস, আর প্রথমে কি আছে? সেরেব্রাম। এখন আসে মধ্য মস্তিষ্ক বা সেটার নাম কি হচ্ছে? মেসেনফেলন। হাইপোথ্যালামাসের নিচে এবং সেরেবেলামের সম্মুখে। তাহলে কিসের নিচে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস আবার কি? অগ্র মস্তিষ্কের অংশ। হাইপোথ্যালামাসের নিচে এবং সেরেবেলামের সম্মুখে অবস্থিত ছোট
সংকুচিত অংশকে বলা হয় মধ্য মস্তিষ্ক। তাহলে আমরা কি বুঝলাম? হাইপোথ্যালামাসের নিচে এবং সেরেবেলামের সম্মুখে অবস্থিত ছোট এবং সংকুচিত অংশগুলোকে বলা হয় মধ্য মস্তিষ্ক, বা বলা হয় কি মেসেনফেলন, বা বলা হয় কি মেসেনফেলন। আমরা কি তাহলে বুঝতে পারছি কাকে মেসেনফেলন বলা হয়, মধ্য মস্তিষ্ক বলা হয়? হাইপোথ্যালামাসের ঠিক নিচে এবং সেরেবেলামের সম্মুখে অবস্থিত ছোট এবং সংকুচিত মধ্য মস্তিষ্ককে বলা হয়, মানে সংকুচিত অংশকে বলা হয় মধ্য মস্তিষ্ক, বা এটাকে বলা হয় মেসেনফেলন। পরীক্ষায় যেটাই আসুক, মধ্য মস্তিষ্ক বা মেসেনফেলন বা হচ্ছে মিড ব্রেন, আমরা কি পারবো না? আমরা অবশ্যই অবশ্যই পারবো। এটি হোয়াইট ম্যাটার দিয়ে গঠিত। এটি কি দিয়ে গঠিত? হোয়াইট ম্যাটার। এটি হোয়াইট ম্যাটার দিয়ে গঠিত এবং মস্তিষ্কের কেন্দ্রীয় যে গহ্বর আছে সেটাকে ঘিরে রাখে। এটি হচ্ছে যে হোয়াইট ম্যাটার, যে সাদা পদার্থ, সেটা দিয়ে গঠিত, চকচকে যে পদার্থটা, এবং কেন্দ্রীয় যে গহ্বরটা আছে, যে কেন্দ্রীয় যে ফাঁকা স্থানটা আছে, সেটাকে কি করে? ঘিরে রাখে, সেটাকে চারদিকে এরকম করে আবদ্ধ করে রাখে। এবং অঙ্কীয় দেশে এটি একটি স্নায়ুরজ্জ, থ্যালামাস, পন্স এবং সেরেবেলামকে হেমিস্ফিয়ার হয়ে যুক্ত থাকে। তাহলে কি করে, কি জানলাম আমরা? মস্তিষ্কের কেন্দ্রীয় গহ্বরকে ঘিরে রাখে এবং অঙ্কীয় দেশে এটি একটি স্নায়ুরজ্জু দ্বারা থ্যালামাস, পলস এবং সেরেবেলামকে সেরিব্রাম হেমিস্ফিয়ার সাথে যুক্ত রাখে। এখন আসি এটার কিছু অংশ দেখি। প্রথমে অংশ আমরা দেখবো, প্রথমে দেখবো আমরা ট্যাকটাম। প্রথম দিকে আমরা কি দেখবো? ট্যাকটাম। ট্যাকটাম বলতে আমরা কি বুঝি? ট্যাকটাম হচ্ছে এটি মধ্য মস্তিষ্কের পৃষ্ঠীয় অংশ, যে পৃষ্ঠে যে অংশ থাকে সেটা হচ্ছে পৃষ্ঠীয় অংশ। তারপর হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এটি হচ্ছে মধ্য মস্তিষ্কের ভিতরে অবস্থিত, মস্তিষ্কের তৃতীয় এবং চতুর্থ গহ্বরকে সংযুক্ত করে। এটি মধ্য মস্তিষ্কের ভিতরে অবস্থিত মস্তিষ্কের তৃতীয় এবং চতুর্থ গহ্বরকে কি করে? পরস্পর সংযুক্ত করে। তারপরে আছে কর্পোরা কোয়াড্রিজেমেনা। কর্পোরা কোয়াড্রিজেমেনা এটি মধ্য মস্তিষ্কের পৃষ্ঠদেশে অবস্থিত এবং দুটি গোলাকার খণ্ড নিয়ে গঠিত। এটি মধ্য মস্তিষ্কের পৃষ্ঠদেশে অবস্থিত এবং দুটি গোলাকার খণ্ড নিয়ে কি করে? গঠন হয়। তারপর হচ্ছে সেরেব্রাল প্যাডাল। এটি মধ্য মস্তিষ্কের অঙ্ক দুটি নলাক নিয়ে গঠিত। দুটি কি করে? নলাক নিয়ে গঠিত। তাহলে আমরা কি পেলাম? প্রথমে পেলাম হলো ট্যাকটাল, এটি মধ্য মস্তিষ্কের পৃষ্ঠীয় অংশ। সেরেব্রাল অ্যাকুইডাক্টটি এটি মধ্য মস্তিষ্কের ভিতরে অবস্থিত মস্তিষ্কের তৃতীয় এবং চতুর্থ গহ্বরকে কি করে? সংযুক্ত করে। কর্পোরা কোয়াড্রিজেমেনা কি? এটি মধ্য মস্তিষ্কের পৃষ্ঠদেশে অবস্থিত দুটি গোলাকার খণ্ড নিয়ে গঠিত। তারপরে কি সেরেব্রাল প্যাডাল, এটি মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশে দুটি নলাক নিয়ে গঠিত। আবার তোমাদের সামনে একটা সুন্দর চিত্র নিয়ে হাজির হয়ে গেছি। আমরা কি মধ্য মস্তিষ্ক সম্পর্কে পড়তেছি। এই যে এখানে হচ্ছে এটা সেরেব্রাম, এটা কর্পোরা ক্যালোসাম, এটা এটা থেকে থ্যালামাস, এটা হাইপোথ্যালামাস, এটা কর্পোরা কোয়াড্রিজেমেনা, এটা সেরেব্রালাম, এটা পন্স, এটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। এগুলো হচ্ছে মস্তিষ্কের যে নার, ওই যে ক্ষুদ্র যে অংশটা, এটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি। বুঝতে পারলাম। এখন আসে মধ্য মস্তিষ্কের কাজ কি। মধ্য মস্তিষ্কের কাজ কি? এটা কি খায় নাকি মাথায় দেয় নাকি এটা কোনো কাজ আছে? প্রথম কাজ হচ্ছে এটি অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে যোগসূত্র রচনা করে। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি, অগ্র মানে কি? সবসময় সেটা সবার আগে থাকবে। পশ্চাৎ মস্তিষ্ক মানে কি? সেটা হচ্ছে মস্তিষ্কের মাঝখানে থাকবে। আর যেটা হচ্ছে মধ্য মানে কি? অগ্র এবং পশ্চাতের মাঝখানে থাকবে। এখন ধরো এটা অগ্র মস্তিষ্ক, এটা পশ্চাৎ মস্তিষ্ক। এই যে মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি? মানে মধ্য মস্তিষ্ক। তার মানে কি? দুইটা সংযোগ স্থল হিসেবে কাজ করে, দুইটার মধ্যে কি? ট্রান্সফর্মার হিসেবে কাজ করবে, দুইটার মিলন স্থল হিসেবে কাজ করবে, দুইটার মধ্যে কি? সংযোগকারী চ্যানেল হিসেবে কাজ করবে। তারপরে কি আসি? দর্শন এবং শ্রবণের জন্য কাজ করে, দর্শন এবং শ্রবণের তথ্যের সমন্বয় করে। এই যে আমি তোমাদের দেখতেছি বা তুমি আমাদের দেখতেছো, তুমি চারপাশে কিছু হচ্ছে সবকিছু দেখতেছো, বা হচ্ছে কেউ দূরে চিৎকার করলো সেটা তুমি শুনতেছো, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, পাশের দোকানে কেউ গান বাজাইতেছে, বা হচ্ছে কেউ চিল্লা পাল্লা করতেছে, এই যে তুমি শুনতেছো বা চোখ দিয়ে যে দেখতেছো, এই যে শোনা এবং দেখা, এই যে শ্রবণ এবং যে দর্শনের মধ্যে যে সমন্বয় ঘটায়, অর্থাৎ যে ম্যাচটা ঘটায়, সেটা কে করে? সেটা হচ্ছে আমাদের মধ্য মস্তিষ্ক। অর্থাৎ তুমি একই সাথে তোমার সামনে হট্টগোল হইতেছে, কে হট্টগোল করতেছে সেটা তুমি দেখতেছো, হট্টগোলের মধ্যে কি কি বলা হইতেছে তুমি সেটা শুনতেছো, দুইটার মধ্যে যে ইন্টার কানেকশনটা স্থাপন করে সেটা কে করে? সেটা করে মধ্য মস্তিষ্ক। এখন আসি আমাদের পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক বলতে আমরা কি বুঝি?
আমরা অগ্র মস্তিষ্ক পড়লাম, আমরা মধ্য মস্তিষ্ক বললাম, এখন আমরা বলবো পশ্চাৎ মস্তিষ্ক, যেটাকে আমরা বলি হিন্ড ব্রেন। একটা হচ্ছে ফর ব্রেন, একটা হচ্ছে মিড ব্রেন, একটা হচ্ছে হিন্ড ব্রেন। এখন হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের, একটি মস্তিষ্কের পশ্চাৎ অংশ এবং তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত, তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। অগ্র মস্তিষ্ক তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত, পশ্চাৎ মস্তিষ্ক তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। সেগুলা কি? একটা হচ্ছে সেরেবেলাম, একটা হচ্ছে পন্স, একটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। সেরেবেলাম, পন্স আর হচ্ছে কি মেডুলা অবলঙ্গাটা। সেরেবেলাম, পন্স এবং মেডুলা অবলঙ্গাটা। এখন সেগুলো আমরা পড়বো। তাহলে প্রথমে আমরা সেরেবেলাম। তো তোমাদের মধ্যে কিন্তু একটা কমন মিস্টেকস আছে, সেরেবেলাম আর সেরেব্রামকে এক করে, দুইটা কিন্তু একদম হচ্ছে কি মানে আসমান আর জমিন, লাউ আর কদু এরকম কাছাকাছি না, একদম একটা উপর একদম একটা নিচ, ঠিক আছে? দুইটা কিন্তু একরকম না। একটা হচ্ছে সেরেব্রাম, সেরেব্রাম হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ, মস্তিষ্কের 80% জায়গায় যখন কোনো সবচেয়ে বড় অংশ। আর সেরেবেলাম হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ, একদম দুইটা মানে বিপরীত অংশ। সেরেবেলাম এটি পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, ওইটা অগ্র মস্তিষ্ক তথা মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেরেব্রাম, আর সেরেবেলাম হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, যা সেরেব্রাল হেমিস্ফিয়ারের নিচে অবস্থিত দুটি সমগোলার্ধে অবস্থিত, এবং গোলার্ধ দুটি ভার্মিস কি করে ভার্মিস নামে একটি ক্ষুদ্র যোজকের সাহায্যে বাইরের অংশ গ্রে ম্যাটারে, ভিতরের অংশ হোয়াইট ম্যাটারে গঠিত। পূর্ণবয়স্ক মানুষের সেরেবেলামের ওজন প্রায় 150 গ্রাম। কত গ্রাম? 150 গ্রাম। তাহলে আমরা আবার দেখি, এটি পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি? সেরেবেলাম, এবং আহ, যা সেরেব্রাল হেমিস্ফিয়ার নিচে অবস্থিত দুটি সমগোলার্ধে গঠিত। গোলার্ধ দুটি ভার্মিস, কি নামটা কি আমরা আবার পড়ি? ভার্মিস নামে একটি ক্ষুদ্র যোজকের সাহায্যে, যা বাইরের অংশ গ্রে ম্যাটারে এবং ভিতরের অংশ হোয়াইট ম্যাটারে গঠিত। পূর্ণবয়স্ক মানুষের সেরেবেলামের ওজন কত গ্রাম? 150 গ্রাম। 150 গ্রাম আমরা ভোলা যাবে না, ঠিক আছে? এখন আসি, সেরেবেলাম যে আমরা পড়লাম, সেরেবেলামের কাজ কি? সেরেবেলামের কাজ কি? সেরেবেলামের কাজ হচ্ছে এটি ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করে, এটি ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করে, ঐচ্ছিক পেশিটা নিয়ন্ত্রণ করে, দেহের ভার বজায় রাখে, দেহের ভার বজায় রাখে, চলাফেরার দিক নির্ধারণ করে। অর্থাৎ ঐচ্ছিক চলাফেরা কি? ঐচ্ছিক চলাফেরা বলতে কি বোঝায়? তোমার ধরো এখন তুমি হাঁটতেছো, হঠাৎ করে দেখলা আকাশটা মেঘলা, তোমার বাড়ি যাইতে হেঁটে গেলে লাগবে 5 মিনিট, দৌড়ে গেলে লাগবে তোমার সময় লাগবে 2 মিনিট। তাহলে এখন তোমার ইচ্ছাটা কি? যে তোমার হাতে কিন্তু ছাতা নাই, তাহলে কি তোমার 2 মিনিটের মধ্যে তোমার হাতে হচ্ছে গুরুত্বপূর্ণ কাগজ বা ডকুমেন্ট, তার মানে কি তোমার 5 মিনিটে যদি তুমি যাইতে চাও, তাহলে তোমার আশঙ্কা 5 মিনিটের মধ্যে বৃষ্টিটা নেমে পড়তে পারে। কিন্তু তুমি যদি দৌড়ে 2 মিনিটে যেতে পারো, তাহলে কি তোমার বৃষ্টি নামলেও তোমার কোনো ক্ষতি হবে না, বা তোমার গুরুত্বপূর্ণ কাগজগুলো ভিজে যাবে না। তার মানে ওই যে তুমি এতক্ষণ হাঁটতেছিলা, তোমার ইনস্ট্যান্ট তোমার ইচ্ছা হলো যে এখন তোমার পরিস্থিতি সাপেক্ষে তোমার দৌড়ে যাইতে হবে বাড়িতে, তোমার 2 মিনিট সময় লাগবে। এটা হচ্ছে তোমার ঐচ্ছিক চলাফেরা, মানে তোমার এক সময় একটা মনে হবে, আর পরিস্থিতি সাপেক্ষে তোমার অন্যটা মনে হবে। এই যে ঐচ্ছিক যে চলাফেরা বা মুভমেন্টটা, এই মুভমেন্টটা যে নিয়ন্ত্রণ করে, সেটা কে নিয়ন্ত্রণ করে? সেরেবেলাম। কে নিয়ন্ত্রণ করে? সেরেবেলাম। এবং ঐচ্ছিক পেশিটা নিয়ন্ত্রণ করে। এই যে আবার ধরো আমি যে বল করলাম, ফাস্ট বোলিং করলাম, এই যে আমি যে হাতটা পিছন দিকে নিয়ে সামনের দিকে আনলাম, থ্রো করলাম, বা আমি একজনকে এরকম পাঞ্চ করলাম, আমি পুল করলাম, পুশ করলাম, আমি পুল করলাম, পুশ করলাম, এই যে তোমার পেশি যে আমার সামনের দিকে সংকুচিত প্রসারিত হচ্ছে, এই যে আমি ধরো বাইসেপস করলাম, যদিও আমার বাইসেপস না, এই যে আমি আমার বাইসেপসটা আমি করলাম, বাইসেপস ট্রাইসেপস আমি যে আমার বাহুটা আমি প্রসারিত করলাম, এই যে আমি ইচ্ছাভাবে করতেছি, এটা নিয়ন্ত্রণ কে করে? সেরেবেলাম। দেহের ভার বজায় রাখে। এই যে তুমি যে এখন দাঁড়ায় আসো, তুমি যে দাঁড়ায় আসো, বা তুমি যে এখন চলাফেরা করতেছো, তুমি এমনও তো হতে পারতো তুমি এখান থেকে পড়ে যাইতেছো, কিন্তু এটা কখনো হচ্ছে না, এখন এটা কিন্তু হচ্ছে না, কারণ হচ্ছে তুমি যে দাঁড়িয়ে আসো, এই যে তোমার দেহের ভারসাম্যটা, সেই ভারসাম্যটা রক্ষা কিন্তু করতেছে ওই সেরেবেলাম। তারপর হচ্ছে চলাফেরার দিক নির্ধারণ করে, এখন তুমি কি ডানে যাবা নাকি বামে যাবা, সামনে যাবা নাকি পিছনে যাবা, উত্তরে যাবা নাকি দক্ষিণে যাবা, এই যে তোমাদের সামগ্রিক নিয়ন্ত্রণটা, সেটা কে করতেছে? সেরেবেলাম। তাহলে কি আমরা সেরেবেলামের কাজকর্ম বুঝতে পারছি? আশা করি আমরা বুঝতে পারছি। এখন আসি আমাদের যে দ্বিতীয় পার্ট, সেটা হচ্ছে পন্স। পন্স, এটা কিন্তু অনেক সময় আমরা বলি যে না পন্স সাবান, সেই পন্স কিন্তু না, এটা অন্য পন্স।
এটি মেডুলা অবলাঙ্গাটার উপরের অংশের মেঝেতে অবস্থিত, অর্থাৎ যে ফ্লোরটা থাকবে এই ফ্লোরে অবস্থিত, এবং আড়াআড়ি স্নায়ুতন্ত্র দিয়ে গঠিত, অর্থাৎ ক্রসের মতো আড়াআড়ি স্নায়ুতন্ত্র দিয়ে গঠিত হবে। তার মানে পন্স কি, এটি মেডুলা অবলাঙ্গাটার উপরে অংশে মেঝেতে অবস্থিত এবং আড়াআড়ি স্নায়ুতন্ত্র নির্মিত। পন্সের কাজ কি? পন্সের কাজটা হচ্ছে সেরেব্রালাম সুষুম্নাকাণ্ড মস্তিষ্কের অংশের মধ্যে রিলে স্টেশন হিসেবে কাজ করে। এই যে এখন রিলে স্টেশন বলতে আমরা কি বুঝি, যে আজ্ঞাবহ যে স্নায়ুটা সেটাই হচ্ছে রিলে স্টেশন, অর্থাৎ সেরেবেলাম কি বলতেছে, মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড কি বলতেছে, মস্তিষ্ক কি চাইতেছে, এই যে তিনটে যে সমন্বয় সাধন করে তোমার শারীরিক বৃত্তীয় যে কাজটা সম্পাদন করা, এটা যে তোমার এপি সেন্টার বলে, আমরা যেমন রাডার বলি, আমরা যদি রাডার বলি, সেই রাডার হিসেবে কে কাজ করে, সেটা করে পন্স, অর্থাৎ সামগ্রিকভাবে সব সিগন্যালকে এক করে তোমার শারীরবৃত্তীয় সামগ্রিকভাবে তোমার সব সিগন্যালকে এক করে তোমার শারীরবৃত্তীয় কাজটা যে কন্ডাক্ট করছে বা পরিচালনা করছে সেটাকে কে করে, পন্স। তো তুমি পন্সকে কি বলতে পারো, পন্সকে বলতে পারো একটা রাডার, সবকিছু একসাথে করে তোমার দিকে এটা কি সিমপ্লেক্স মেথডে তোমার দিকে কি প্রয়োগ করছে। তারপরে কি পেশির কর্মকাণ্ড সমন্বয় করে, পেশির যে কর্মকাণ্ড, এখন তুমি পেশি তুমি কি করবা, তুমি কোন দিকে পেশি নাড়াবা, তুমি কি পায়ে, এখন তুমি ফুটবল খেলতেছো, তুমি কিন্তু ফুটবল খেলার সময় তুমি কিন্তু চাইলেও তুমি হাত ব্যবহার করতে পারো না, হাত ব্যবহার করলে সেটা তোমাকে রেফারি হলুদ কার্ড দেখাই দেবে। অর্থাৎ কি, কখন কোন পেশি ব্যবহার করতে হবে সেই পেশিটার যে নিয়ন্ত্রণ করা সেটাই কে করে, পন্স। তারপরে স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করা, এই যে তুমি কখনো কি তোমার মনে প্রশ্ন আসে না, তুমি যে এখন দিনের বেলা শ্বাস নিতেছো, তুমি কি মনে করো শ্বাস নেওয়া, যে এখন আমি শ্বাস নিলাম, এখন আমি শ্বাস ছাড়লাম, ধরো তুমি এটা করলা, কিন্তু তুমি দিনে ঘুমাও 6 থেকে 8 ঘন্টা তুমি ঘুমাও, এই ঘুমানোর সময় তোমার শ্বাস প্রশ্বাস গুলা কে নিয়ন্ত্রণ করে? তোমার কখনো মনে প্রশ্ন আসে না? আমাদের শরীরে তো অবশ্যই একটা না একটা অংশ আছে যেটা তোমার এই শারীরবৃত্তীয় শ্বাস প্রশ্বাস গুলা তোমার শ্বসনটা নিয়ন্ত্রণ করে, এই নিয়ন্ত্রণটা করে হচ্ছে তোমার পন্স। তাহলে এতক্ষণ আমরা কি পড়লাম, সেটা বললাম আমরা পন্সের কাজ। এখন আমরা কি বলবো, আমাদের যে তৃতীয় অংশটা আছে পশ্চাৎ মস্তিষ্কে, সেটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। এটি পন্সের নিচের কিনারা, পন্সের নিচের কিনারা ঘেঁষে প্রসারিত অনেকটা পিরামিড আকৃতির। আমরা সবাই মিশরের পিরামিড দেখছি, এটা একটি সপ্তাশ্চর্য, এরকম খানিকটা পিরামিডের মতো আকৃতির দণ্ডাকার অংশ, যা লম্বায় প্রায় 3 সেন্টিমিটার চওড়া। 3 সেন্টিমিটার চওড়া, কোথায় কোথায় 3 সেন্টিমিটার, কোথায় 3 মিটার, তোমরা কিন্তু এটা জাস্ট মনে রাখবা। এবং চওড়ায় 2 সেন্টিমিটার, অর্থাৎ পুরুত্ব যেটা, থিকনেসটা যেটা হচ্ছে 2 সেন্টিমিটার, এবং স্থূলত্ব হচ্ছে 1.2 সেন্টিমিটার। তাহলে আমরা কি পেলাম, মেডুলা অবলাঙ্গাটা এটি পন্সের নিচের কিনারে ঘেঁষে অবস্থিত এবং অনেকটা দেখতে পিরামিডের মতো, অর্থাৎ ত্রিকোণাকার, এবং হচ্ছে দণ্ডাকার অংশ, যা লম্বায় প্রায় 3 সেন্টিমিটার, এবং চওড়া হচ্ছে যেটা আমাদের প্রশস্ত সেটা হচ্ছে 2 সেন্টিমিটার, এবং স্থূলত্ব যেটা থিকনেস সেটা হচ্ছে 1.2 সেন্টিমিটার। এখন আমরা আসি এটার কাজ কি, আমরা মেডুলা অবলাঙ্গাটার কাজ সম্পর্কে এখন আমরা জানবো। তো প্রথমে কি, হৃদস্পন্দন, শ্বসন, গলাৎকরণ, কাশি, রক্তবাহিকার সংকুচন, লালাক্ষরণ প্রভৃতি স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে না যে আসলে আমাদের হৃদস্পন্দন হইতেছে, হৃৎপিণ্ড কি আসলে এমনি এমনি চলতেছে, প্রতি মিনিটে বিট দিতেছে, 0.8 সেকেন্ডে যে একটা সিস্টল ডায়াস্টল সম্পূর্ণ করতেছে, এটা কি এভাবে করতেছে? তা কিন্তু না, এটা নিয়ন্ত্রণ করতেছে কিন্তু আমাদের মেডুলা অবলাঙ্গাটা। তারপর আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের খাদ্য খাচ্ছে, এটা যে ভিতরের দিকে প্রডিউস হচ্ছে, তারপর আমরা কাশি দিচ্ছি, রক্তবাহিকা, আমাদের ভিতরে যে রক্ত যে বাহিকা গুলো আছে, বিভিন্ন যে শিরা উপশিরা গুলো আছে সেগুলোর যে সংকুচন, তারপর আমাদের যে লালাক্ষরণ, সেগুলো হচ্ছে লালাক্ষরণ প্রভৃতির স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে। তারপর হচ্ছে বমন, মল মূত্রত্যাগ, রক্তচাপ, পোস্টিগনালি পেরিস্টালসিস প্রভৃতি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমাদের যে মলমূত্র ত্যাগের ইচ্ছা জাগে, এটা আমরা কখন বুঝতে পারি, সেটা নিয়ন্ত্রণ কে করে, মেডুলা অবলাঙ্গাটা। রক্তচাপ, পোস্টিগনালের পেরিস্টালসিস প্রভৃতি নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কি করে, কাজ করে। তারপরে হচ্ছে সুষুম্না কাণ্ড এবং মস্তিষ্কের মধ্যে যোগসূত্র সৃষ্টি করে। আমাদের যে মস্তিষ্ক এবং যে সুষুম্না কাণ্ড, যেটা তোমাদেরকে বলছিলাম যে প্রতিবর্তী ক্রিয়া, যে নিয়ন্ত্রণ কেন্দ্র, সেটা হচ্ছে সুষুম্না কাণ্ড। এই যে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে কে, মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলাঙ্গাটা 9, 10, 11, 12 নং করটিক যে স্নায়ু, অর্থাৎ 9, 10, 11 এবং 12 নং যে করটিক স্নায়ুর উৎসস্থল হিসেবে কাজ করে এবং স্নায়ুর কাজ, সংশ্লিষ্ট স্নায়ুর কাজ নিয়ন্ত্রণ করে। মধ্য মস্তিষ্ক, পন্স এবং মেডুলা অবলাঙ্গাটাকে একত্রে ব্রেন স্টেম বলে। মধ্য মস্তিষ্ক, পন্স এবং হচ্ছে মেডুলা অবলাঙ্গাটাকে একত্রে ব্রেন স্টেম বলে।
মধ্য মস্তিষ্ক, স্পন এবং মেডুলা অবলাঙ্গেটা এগুলোকে একত্রে কি বলে? ব্রেন স্টেম। তাহলে যদি আমরা প্রথম থেকে আবার একটা এমসিকিউ জানতে চাই, মেডুলা অবলাঙ্গেটার কাজগুলা কি কি? সেগুলো হচ্ছে হৃদস্পন্দন, শ্বসন, গলাধঃকরণ, কাশি, রক্তবাহিকা সংকোচন, লালাক্ষরণ প্রভৃতি স্বয়ংক্রিয় কেন্দ্র হিসেবে কাজ করে। অর্থাৎ এই সবগুলোর এপিসেন্টার, এই সবগুলোর কি এপিসেন্টার হিসেবে কাজ করে। তারপরে বমন, মলমূত্র ত্যাগ, রক্তচাপ, পৌষ্টিকনালীর পেরিস্টালসিস প্রভৃতি নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে। সুষুম্না কাণ্ড এবং মস্তিষ্কের মধ্যে কি ইন্টার কানেকশন সৃষ্টি করে, দুটার মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করে। সুষুম্না কাণ্ড এবং মেরুলা অবলাঙ্গেটা 9, 10, 12, 11 এবং 12 নং যে করটিক স্নায়ু জোড়া আছে সেগুলোর উৎসস্থল হিসেবে সংশ্লিষ্ট স্নায়ুর সাথে সংশ্লিষ্ট স্নায়ুর কাজ নিয়ন্ত্রণ করে। মধ্য মস্তিষ্ক, পলস এবং মেরুলা অবলাঙ্গেটাকে একত্রে ব্রেন স্টেম বলে। এখন আসে মস্তিষ্কে যে আমরা ভেন্ট্রিকল পড়ছিলাম সেগুলোর ভেন্ট্রিকল গহ্বর বা হচ্ছে প্রকোষ্ঠগুলো আমরা কি পড়বো। মস্তিষ্কের গঠন নিরেট নয়, এর অভ্যন্তরে তরল গহ্বর থাকে। এখন নিরেট বলতে আমরা কি বুঝি? এখন তোমাকে আমি একটা ফুটবল দিলাম, ফুটবলটা কি নিরেট? এবং তোমাকে আমি একটা মার্বেল দিলাম, মার্বেলটা কি নিরেট? উত্তর হবে ফুটবলটা নিরেট না, ভেতরে ফাঁপা। মার্বেলটা কিন্তু নিরেট। নিরেট বলতে কি বোঝায়? যে জিনিসটা সম্পূর্ণভাবে পূর্ণ আছে, যে জিনিসটা সম্পূর্ণভাবে পূর্ণ আছে সেটাকে বলা হয় কি নিরেট। মানে সেটা, আর যেটা ভিতরে উপর দিকে আবরণ আছে কিন্তু ভেতরে ফাঁপা, সেটা কিন্তু নিরেট না। ফুটবলের কিন্তু জাস্ট বাহিরে একটা আবরণ, ভিতরে কিন্তু সবটাই উচ্চ চাপে বাতাস প্রবেশ করানো। আর একটা মার্বেলের কিন্তু সবটাই কিন্তু কাঁচ। তার মানে কি মস্তিষ্ক নিরেট না, মস্তিষ্ক ভিতরে যে আবরণটা আছে তার ভিতরে কিন্তু ফাঁপা জায়গা আছে, সেখানে তরলপূর্ণ গহ্বর থাকে। গহ্বরগুলোকে কি বলা হয়? ভেন্ট্রিকল। গহ্বরগুলোকে কি বলা হয়? ভেন্ট্রিকল। মানুষের মস্তিষ্কে 4টি ভেন্ট্রিকল দেখা যায়। তাহলে কয়টি ভেন্ট্রিকল দেখা যায়? 4টি ভেন্ট্রিকল দেখা যায়। গুরুত্বপূর্ণ এমসিকিউ। এগুলোকে 2টি পার্শ্বীয় ভেন্ট্রিকল, তৃতীয় এবং চতুর্থ ভেন্ট্রিকল নামে পরিচিত। এবং এগুলোকে 2টি হচ্ছে কি পার্শ্বীয় ভেন্ট্রিকল, বাকি একটা হচ্ছে তৃতীয় ভেন্ট্রিকল, একটা হচ্ছে চতুর্থ ভেন্ট্রিকল। মস্তিষ্কের গহ্বরে বিদ্যমান তরল পদার্থপূর্ণকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলে। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলে। মস্তিষ্কের গহ্বর যে আছে সেখানে যে বিদ্যমান যে তরল পদার্থ থাকবে সেটাকে কি বলা হবে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এখন আসি আমরা পার্শ্বীয় ভেন্ট্রিকল। পার্শ্বীয় ভেন্ট্রিকল বলতে আমরা কি বুঝি? অগ্র মস্তিষ্কের 2টি সেরিব্রাল হেমিস্ফিয়ারের কেন্দ্রভাগে অবস্থিত ভেন্ট্রিকল দুটিকে পার্শ্বীয় ভেন্ট্রিকল বলে। তার মানে কি অগ্রম যে মস্তিষ্কটা আছে সেটার 2টি সেরিব্রাল হেমিস্ফিয়ারের কেন্দ্রভাগে অবস্থিত ভেন্ট্রিকল দুটিকে পার্শ্বীয় ভেন্ট্রিকল বলা হয়। এবং তৃতীয় ভেন্ট্রিকল হচ্ছে অগ্র মস্তিষ্কের 2টি থ্যালামাসের মধ্যবর্তী যে গহ্বর থাকবে সেটিকে তৃতীয় ভেন্ট্রিকল বলা হয়। অগ্র মস্তিষ্কের যে থ্যালামাস থাকবে সেই থ্যালামাসের যে গহ্বর সেটাকে কি বলা হয়? তৃতীয় ভেন্ট্রিকল। এবং ইন্টারভেন্ট্রিকুলার ফোরামিনের সাহায্যে এটি পার্শ্ব ভেন্ট্রিকল দুটির সাথে কি থাকে? যুক্ত থাকে। তার মানে কি ইন্টারভেন্ট্রিকুলার যে ফোরামিনা আছে সেটার সাহায্যে যে এটি পার্শ্ব ভেন্ট্রিকুলার সাথে কি করবে? দুটির সাথে যুক্ত থাকবে। তারপর সর্বশেষ হচ্ছে চতুর্থ ভেন্ট্রিকল। এটি পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে অবস্থান করে সেরেব্রাল একুইডাক্টের মাধ্যমে এটি তৃতীয় ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকে। তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম? আমরা যে 4টা ভেন্ট্রিকল পাইছিলাম সেটার মধ্যে প্রথমটা হচ্ছে পার্শ্বীয় ভেন্ট্রিকল। সেটা হচ্ছে কি মস্তিষ্কের 2টি সেরেব্রাল হেমিস্ফিয়ারের কেন্দ্রভাগে অবস্থিত এবং ভেন্ট্রিকল দুটিকে পার্শ্বীয় ভেন্ট্রিকল বলে। তারপর হচ্ছে তৃতীয় ভেন্ট্রিকল। অগ্র মস্তিষ্কের থ্যালামাসের মধ্যবর্তী যে গহ্বর সেটাকে বলা হয় তৃতীয় ভেন্ট্রিকল। আর চতুর্থ ভেন্ট্রিকল হচ্ছে কি আহ এটি পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে অবস্থান করে সেরিব্রাল একুইডাক্টের মাধ্যমে ভেন্ট্রিকুলার সাথে যুক্ত থাকে। মস্তিষ্কের আরেকটা চিত্র নিয়ে আসলাম, এটা করটি। এই যে কর্পাস ক্যালোসাম যেটা পড়ছি আমরা, মধ্য মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড, তারপর ওই যে অগ্র মস্তিষ্কের অংশ কি? যে সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। আর পশ্চাৎ মস্তিষ্কের অংশ কি? সেরেবেলাম, পন্স, মেডুলা অবলাঙ্গেটা। এটা নিয়ে আসার কারণ হচ্ছে কি আমরা যেহেতু টপিকটা মস্তিষ্কের টপিকগুলো আমরা পার্ট বাই পার্ট শেষ করতে যাইতেছি, তাহলে কোনটা কোন অংশে বিভক্ত সেটা আমরা চিত্র সহ নিয়ে আসলাম, তাহলে কি তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন আসি মেরু রজ্জ বলতে আমরা কি বুঝি? মেরু রজ্জ কি? মেরু রজ্জ কি? মেরু রজ্জু এটা কি খায় নাকি মাথায় দেয়? আমরা এখন দেখবো। 2 কশেরুকার মধ্যবর্তী ছিদ্র দিয়ে মেরুরজ্জু 31 জোড়া মেরুরজ্জীয় স্নায়ু বের হয়। তাহলে কশেরুকা কোথায় থাকে? মেরুদণ্ডে। এই কশেরুকার মেরুদণ্ডের এই পাশে বক্ষবিন্দুর পাশে আমরা দেখি কশেরুকা। কশেরুকার মধ্যবর্তী ছিদ্র দিয়ে মেরুরজ্জু থেকে 31 জোড়া মেরুরজ্জীয় স্নায়ু বের হয়। এগুলো ঘাড়, কোথায়? ঘাড়, গলা, বুক, পিঠ, হাত এবং পায়ের স্নায়ু। তাহলে কি ঘাড়, গলা, বুক, পিঠ ও হাতের স্নায়ু। তাহলে মেরুরজ্জু কোথায় থাকে? এগুলো ঘাড়, তারপরে গলা,
তারপর আমাদের বুক, আমাদের পিঠ, আমাদের হাত এবং আমাদের পা, এগুলো স্নায়ু। শ্বেত পদার্থ থেকে কর্টেক্স এবং ভেতর দিকে ধূসর পদার্থ। তারে মেরুরটির শ্বেত পদার্থ কোথায় থাকে? কর্টেক্সে। এবং ভেতরের দিকে কি থাকে? ধূসর পদার্থ, যেগুলো হোয়াইট ম্যাটারের মধ্যে, সেগুলো থাকে কোথায়? ভেতরের দিকে। এই যে তোমাদের জন্য চিত্র নিয়ে আসছি। এই যে মস্তিষ্ক, এই যে অংশগুলা, এগুলোকে বলা হয় কি? মেরুরজ্জু। এগুলোকে কি বলা হয়? মেরুরজ্জু। আর এই যে আমাদের শরীরে এই যে এগুলো কি হচ্ছে? আমাদের স্নায়ু। তাহলে যে মস্তিষ্ক, ওই যে এই পাশে হচ্ছে মেরুরজ্জু, আর এই পাশে হচ্ছে এগুলো কি? স্নায়ু। এখন আসি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। মস্তিষ্ক এবং মস্তিষ্ক এবং মেরু মজ্জা বা সুষুম্না কাণ্ড দিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। তাহলে কি দিয়ে গঠিত? মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড বা মেরু মজ্জা দিয়ে গঠিত। মস্তিষ্ক করটিকার মধ্যে সুরক্ষিত থাকে। কোথায় থাকে? মস্তিষ্ক, আমাদের যে করটিকা, এটার মধ্যে কি? সুরক্ষিত থাকে, অর্থাৎ সেফ থাকে। তাহলে আমরা বুঝলাম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেকে বলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটা কি কি দিয়ে গঠিত? প্রথমে মস্তিষ্ক, তারপরে হচ্ছে কি? সুষুম্না কাণ্ড। এখন আসি কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বিজ্ঞানীরা বলেছেন ব্রেনের মেমোরি ধারণ ক্ষমতা 2.5 পেন্টাবাইট অথবা 1 মিলিয়ন জিবি বা 10 লাখ গিগাবাইট, বা হচ্ছে ধারণ ক্ষমতা রয়েছে মস্তিষ্কের মেমোরি কার্ডের। জাস্ট ইমাজিন, আমাদের সবার ফোনে মেমোরি কার্ড আছে, যারা আমরা স্মার্টফোন ব্যবহার করি বা হচ্ছে বাটন ফোন যেগুলো ব্যবহার করি। তো কত হয়? 2 জিবি, 4 জিবি, 8 জিবি, 64, 32, 128 এরকম জিবি হয়। তো আমাদের উপরওয়ালার কি সৃষ্টি, জাস্ট তোমরা এখানে চিন্তা করতে পারবা। আমাদের যে ব্রেনের মেমোরির, এটার এক একটার ক্ষমতা 1 মিলিয়ন জিবি, 10 লক্ষ জিবি, বা হচ্ছে 10 লাখ গিগাবাইট। 2.5 পেন্টাবাইট বা হচ্ছে 1 মিলিয়ন জিবি বা 10 লাখ গিগাবাইট। জাস্ট চিন্তা করো, আমরা মানুষ কতটুকু বানাইতে পারি? 128 জিবি বা তার আরো কিছু বেশি বানাইতে পারি। কিন্তু উপরওয়ালা আমাদেরকে শুধু এক একজনের মস্তিষ্কে 10 লাখ গিগাবাইট ধারণ ক্ষমতা সম্পন্ন মেমোরি দিয়ে দিয়েছেন। আবার হচ্ছে আমাদের মস্তিষ্কের গভীরে ভেন্ট্রিকল নামে এক ধরনের শূন্যস্থান আছে। আমাদের মস্তিষ্কে সবাই জানে ভেন্ট্রিকল নামে এক ধরনের ফাঁকা জায়গা আছে। সেখান থেকে সিএসএফ বা সেরেব্রোস্পাইনাল ফ্লুইড নামে তরল পদার্থ তৈরি হয়। একদিকে তরল মস্তিষ্কের ভেতর তৈরি হয়, অন্যদিকে তো রক্তে শোধিত এবং নিঃশেষিত হয়। এবং আমাদের মস্তিষ্কের যে ভিতরে ভেন্ট্রিকল থাকে আমরা সবাই জানি, এবং সেই ভেন্ট্রিকলে এক ধরনের ফ্লুইড থাকে, সেটাকে বলা হয় সিএসএফ বা সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। একদিকে এই তরল মস্তিষ্কের ভেতরে তৈরি হয়, একদিকে তো এটা ভেতরে তৈরি হইতেছে, এবং অন্যদিকে তার রক্তে শোধিত এবং কি হইতেছে? সেখান থেকে নিষ্কাশিত হইতেছে, মানে বের হয়ে যাইতেছে। এখন আসলে মস্তিষ্কের জন্য বিভিন্ন ভালো কাজ আছে। মস্তিষ্ককে আমরা সুস্থ রাখতে আমরা কি কি কাজ করতে পারি? যেমন আমরা বই পড়া, লেখালেখি, ছবি আঁকা, ছবি তোলা, ডায়েরি লেখা, বিভিন্ন ছন্দ মেলানো, সবই মস্তিষ্কের জন্য কি ভালো। এবং খেলার ছলেও আমরা অনেক সময় ব্যায়াম করতে পারি, যেমন রুবিক্স কিউব, সুডোকু নামে একটা খেলা আছে, জিগস পাজল, ক্রসওয়ার্ড পাজল, দাবার মতো খেলায় রোজ কিছুটা সময় কাটালে আমাদের কি মস্তিষ্কটা কি শার্প থাকে, মস্তিষ্ক ভালো থাকে।